আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন আপনাদের অতি পরিচিত মুখ, আন্দোলনের মুখ, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। আজও অভয়ার মা বাবার সঙ্গে কোর্টে লড়াই করে যাচ্ছেন, বিচারের দাবিতে দৌড়দৌড়ি করছেন। ডক্টর তাপস প্রামাণিক, আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনারা অনেকেই জানেন যে আক্তার আলী, আমরা দেখেছি যে কয়েকদিন আগে ডেপুটি সুপার ছিলেন আরজি করের। তিনি কিভাবে সোচ্চার হয়েছিলেন বলেই আজও ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জেলে আছেন। তিনি সম্প্রতি কালিয়াগঞ্জ হসপিটাল থেকে রিজাইন করেছেন এবং ওই সঙ্গে সঙ্গেই আমরা জানতে পেরেছি বোধহয় ব্রিদিং টাইমও নেননি। একটি বিরোধী দলের ছাতার তলায় তিনি স্বেচ্ছায় গেছেন। আর আজকে সকালবেলা দুপুরবেলায় আমি মিডিয়ার চোখ রেখে, মোবাইলে চোখ রেখে জানতে পারলাম যে প্রথম ডে ওয়ান থেকে যে মুখটাকে আমরা দেখে আসছি, সেই ডক্টর তাপস প্রামাণিক তিনিও ইস্তফা দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সেইটা ভালো করে জানবো। তাপস, একটু বলুন। দেখুন, দুটো ঘটনা আলাদা। মানে আক্তার আলীদা এবং আমার ঘটনাটা, প্রথমে আমি আক্তার আলীদার ঘটনাটায় আসি। আক্তার আলীদা যখন আরজি করেছিলেন তখন অ্যাসিস্ট্যান্ট সুপার, তখন আমি এখানে ছিলাম। তার পরবর্তীকালে উনি ডেপুটি সুপার হন। কিন্তু যে জিনিসটা হয়েছে, ওনার সাথে যেটা হয়েছে, এবং বেশ কিছু বিতর্কের ব্যাপার আপনি যেটা বললেন যে ব্রিদিং টাইমের ভেতরেই, মানে তার আগেই হয়তো একটা বিরোধী রাজনৈতিক দলে জয়েন করেছে। তো দেখুন, কোন রাজনৈতিক দলে জয়েন করা আমি অন্তত কোনো অন্যায় দেখি না। কারণ ভারতবর্ষ যেখানে ডেমোক্রেসি, যেখানে রানি, সেখানে সবাইকেই কোনো না কোনো দলে ভোট দিতে হয়। কারণ আমাদের দেশে নোটা অপশন থাকলেও যে মেজরিটি পায় তাকেই জেতানো হয়। নোটাতে বেশি ভোট করলেও সে জেতে না। তো স্বাভাবিকভাবেই আমাদের এই রাজ্যে লাস্ট কয়েক বছর পরিস্থিতিটা এমনই একটা পর্যায়ে চলে গেছে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদমই কন্ট্রোলে নেই। এবং আরজি করে যে সব থেকে বড়, গোটা বিশ্ব যেটা তোলপাড় হয়ে গেছে। আমি শুধু ভারতবর্ষের অ্যাসপেক্ট বলবো না, আমি এর আগেও শুধু যে আরজি করে প্রথমবার আন্দোলন করলাম তা নয়। আমার এর আগে আরো দুটো আন্দোলনের সাক্ষী আমি আরজি করে থাকাকালীন। এক নম্বর হচ্ছে আরজি করে অভিষেক ঝা বলে একজন আমাদের সিনিয়র, তখন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিল, তাকে মারধর করলে সেই সময়ও কিন্তু সবাই, তখন আমি স্টুডেন্ট, আমরা যারা বিক্ষোভে বসেছিলাম সেই সময়ও কিন্তু আমি ছিলাম প্রথম দিকে। এবং দ্বিতীয়বার বিশেষ করে ডক্টর পরিবহ মুখার্জি কেস, যখন ইন্টার্নশিপের সময় তাকে গুরুতরভাবে জখম করার পরে হসপিটালে ভর্তি হয়। এখনো হয়তো আমাকে, তখন আমি হয়তো মিডিয়াতে কথা বলিনি, বাট আমাকে কিন্তু সেই মাস নেশনের ফেসটা হিসাবে সবাই দেখতে পেয়েছিল। তো হুম। ঘটনাক্রমে আমার কিন্তু এটা থার্ড আন্দোলন, আমি কোনোদিনই চুপ করে বসে কোনোদিন থাকিনি। থার্ড আন্দোলন আমার আরজি করে। আমার যেহেতু পড়াশোনা এখানে, চাকরি জীবন এখানে, তো থার্ড আন্দোলনের সাক্ষী কিন্তু আমি আরজি পারি। এবং এই আন্দোলনটার বিভিন্ন অ্যাসপেক্ট আছে। আমরা যদি ব্যাক সাইডে বা তার পাস্ট হিস্ট্রি দেখি, তাতে দেখা যাচ্ছে যে আক্তার আলীদার হাতে কি আদৌ অপশন ছিল এটা না করা ছাড়া? তার কারণ হচ্ছে, দেখুন, তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আমি আক্তার আলী দাকে কেন বলবো, আরজি কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর শান্তনু সেন, তিনি এক্স এমপি, শাসক দলের, তাকে পর্যন্ত আরজি কর থেকে মোটামুটি, মানে যা অবস্থা করেছিল, এবং তার মেয়ে রানিং অবস্থায় পড়াশোনা যখন করছিল, প্রচুর হেনস্থার শিকার হয়েছে। একটা এমপির মেয়ে যদি হেনস্থা হতে পারে, তাহলে তার পাওয়ার বা তার ব্যাকিং কতটা উপর থেকে দেওয়া সম্ভব, এটা বুঝতে তো কারোর বাকি থাকে না। এবং সন্দীপ ঘোষের পুরো হাইয়েস্ট লেভেল থেকে ব্যাকিং ছিল। এবার দ্বিতীয় কথা আসি, যে আক্তার দা তারপরে পরবর্তীকালে যেটা হয়, উনি কিছু কমপ্লেন সাবমিশন করে সিএমও, তারপরে স্টেটের যে সমস্ত পুলিশ অথরিটি, সমস্ত জায়গায়। পরবর্তীকালে সিবিআই যখন তদন্ত করে, তখন দেখা গেল যে সে কমপ্লেনের বা ডকুমেন্টস এর কাগজপত্র সন্দীপ ঘোষের বাড়িতে। তা আমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানালাম, চিফ মিনিস্টারের অফিস, আইবির অফিস, পুলিশের অথরিটি, সেই ডকুমেন্টস গুলো সন্দীপ ঘোষের বাড়ি চলে গেল। এবং মানে আমি আমি ঘটনাক্রমে তাপস সন্দীপ,
তারপর সেটা কি স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছিল না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দপ্তরে জমা পড়েছিল? প্রথম কথা হচ্ছে সিএমও যেটাকে বলে চিফ মিনিস্টারের অফিস, তারপরে হ্যাঁ। হচ্ছে পুলিশের হাইয়েস্ট র্যাঙ্কের যারা আছে সেই আধিকারিকদের তার আগে কাছে, তার স্বাস্থ্য আগে স্বাস্থ্য ভবনে। দপ্তর হ্যাঁ, তার আগে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর। দপ্তর। তার আগে স্বাস্থ্য দপ্তরকে তো দিতেই হবে, ভিজিল্যান্সকে দিয়েছিল, ভিজিল্যান্স কমিশনকে দিয়েছিল। তাহলে কোনো আচ্ছা। অ্যাকশন কিন্তু হয়নি, বরং এটা করাতে তার ট্রান্সফার হয়ে গেল প্রথম মুর্শিদাবাদ, দেন তার তারপরে কোথায় গেল, কালিয়াগঞ্জ। এবং প্রচুর হেনস্থার শিকার হলো। এবং আমি একটা ভিডিও তার দেখছিলাম, তিনি একটা সাক্ষাৎকারে বলছে যে আমি একজন ডেপুটি সুপার, আমাকে জলটা বাইরে গিয়ে এনে খেতে হয়, আমাকে কেউ চা দেয় না, আমার সাথে কেউ কথা বলে না, মানে এইরকম ভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। তো এইবার তার লাইফ রিস্ক, কিন্তু উনি হচ্ছে যেটা করলেন অভয়া কেসের, উনি কিন্তু লড়াই করেছেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তখন মিডিয়া হয়তো এত হাইপ হয়নি। উনি কিন্তু লড়াই করার পরে ওনার ওই সেই মুর্শিদাবাদ থেকে ছুটি নিয়ে আসতে হচ্ছে, এসে এসে বিভিন্ন জায়গায় দৌড়েছে, কোনো সুরাহা কিন্তু হয়নি। পরবর্তীকালে অভয়া ইনসিডেন্টের পরে উনি হাইকোর্টে মুভ করলেন, এবং ওনার হয়ে লড়াই করলে হচ্ছে কে, ওই আহ আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি হাইকোর্টে মুভ করে, এবং কেসটা সিবিআই এ যায়। এবং সিবিআই প্রথম অ্যারেস্ট করে কিন্তু করাপশন কেসে সন্দীপ ঘোষ। পরবর্তীকালে আশিস পান্ডে, যিনি হাউস স্টাফ ছিল, ওই যে আমাদের যে বদরটা, আর তাছাড়াও আরো কয়েকজন যারা দুর্নীতির সাথে যুক্ত, নামগুলো আমার মনে নেই, 3-4 জন। এবং তার সাথে হচ্ছে আফসার আলী খান, যে সন্দীপ ঘোষের হচ্ছে বডি সিকিউরিটি গার্ড হিসাবে চিহ্নিত ছিল। এবং তারপর এখনো তারা কিন্তু জেলে। তারপর আরজি করের যে মেন কেস, মানে নির্যাতিতার উপর, সেই কেসে কিন্তু সন্দীপ ঘোষকে আটকানো যায়নি। আটকে আছেন কিন্তু না, দুর্নীতির কেসে, যেটা আক্তার আলী। দুর্নীতির ক্ষেত্রে সন্দীপ ঘোষ তারপরে অ্যারেস্ট হয়েছিল, টালা থানার পুলিশ অভিজিৎ মন্ডল অ্যারেস্ট হয়েছিল, 3 মাস হ্যাঁ, বাদে বাই ডিফল্ট বেল পেয়ে যায়। কিন্তু হ্যাঁ, আজও আমরা এখনো অভয়ের ফ্যামিলির লয়ার বা আইনজীবীরা বারবার তুলছে, বা শিয়ালদা কোর্টে বলা হচ্ছে যে 3 মাস যদি তারা কোনো অন্যায় না করে থাকে, তাহলে সিবিআই তাদের কেন অ্যারেস্ট করলো? আর অ্যারেস্ট করেছিল তার মানে কিছু মেটেরিয়াল এভিডেন্স ছিল, তাহলে 3 মাস বাদে তদন্ত কি প্রোগ্রেশন হলো? তাহলে আজও কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। এখনো হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত সন্দীপ ঘোষ জেলের ভেতরে আছে, বিকজ অফ করাপশন কেস আক্তার আলীর জন্য। ফাইলড বাই আখতার আলী। এর হ্যাঁ, বাইরে ধরুন, তারপরে কিন্তু আমাদের রাজ্যে যত আন্দোলন হয়েছে, যত চিৎকার করেছি, এর বেসিসে কিন্তু সন্দীপ ঘোষকে কেউ আটকে রাখতে পারেনি। ওই একটা ঠিক। কেসের বেসিসে সন্দীপ ঘোষ জেলে আছে। হুম। এবার এবার দ্বিতীয় এবার আপনার যে আমি প্রশ্নটা, আপনার আপনার ব্যাপারটায় আসছি, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা আপনি কি হঠাৎ করে আপনার অনুপ্রেরণা হলো আক্তার আলী, নাকি অনেকদিন আগে থেকেই আপনি ভাবছিলেন? এটা Just- দেখুন, আমি হচ্ছে যেটা দেখেছি, দেখুন আমি এর আগে বললাম 3 বার আন্দোলনের, এটা আমার থার্ড টাইম আন্দোলন করছি। তো হ্যাঁ, প্রতিবারই প্রায় রেজিস্ট্রেশন দিতে হয়। বা সন্দীপ ঘোষের আমল, আমি আরজি করে বাম আমল থেকে তৃণমূল আমল, তারপরে সন্দীপ ঘোষের করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশন সব দেখে নিয়েছি। সন্দীপ ঘোষের আমলে আমার সার্ভিস ব্রেক হয়েছে, এবং আমি যথারীতি, আমি সেই সময় অসুস্থ, আমার অপারেশন হয়েছে, তারপরে আমাকে সার্ভিস ব্রেক করা হয়েছে। তো সেই মতো অবস্থায় আমি রেজিস্ট্রেশন দিয়েছি, আমার অ্যাকসেপ্ট করেনি। যা হয়, অ্যারেঞ্জমেন্ট আমিও হয়েছি। তো সেই সময় ব্যাপারটা আলাদা, সেই সময় একটা আন্দোলন চলেছেও, কিন্তু সন্দীপ ঘোষের অসীম ক্ষমতার জোরে কেউ ওকে কিছু করতে পারেনি। এবার হ্যাঁ। আমার কিন্তু, আমি অনেক আগে থেকে সার্ভিস ছাড়ার জন্য বসেছিলাম। এবার আচ্ছা। আমার একটা এবার রিসেন্টলি যে এখন এই ব্যাপারটা কাকতালীয়, আক্তার দা আগের দিন দিয়েছে, এবার দুদিন হ্যাঁ, বাদে কালকে আমি যখন রেজিস্ট্রেশনের কথা বলেছি, এখন সবাই 2+2 4 করছে, যে তাহলে ওনাকে দেখে হ্যাঁ, এটা শিখলেন না। আমার যদি এর আগেও আপনি রেজিস্ট্রেশন দেখেন, আমার কিন্তু বেশ কয়েকবার রেজিস্ট্রেশন সাবমিশন করা আছে। মানে হ্যাঁ, আমার হ্যাঁ, এটা ম্যাটার করে না, কারণ আমি হচ্ছে চাষি ফ্যামিলির ছেলে, আমি টিউশন হ্যাঁ, পড়িয়ে এখানে উঠে এসেছি। আমার হ্যাঁ। চাকরিটা না থাকলে আমার কিছু ম্যাটার করে না, আমার না, বাড়ি এখনো এই চাষের জমি আমি পড়ে আছে। আমি একটু বলছি, একজন ডাক্তারবাবু আরজি করার মতন হসপিটালের এমার্জেন্সিতে ডিউটি করে দেন, এবং অভয়া যেদিন চলে যায়, আপনার সেদিন সকালে ডিউটি ছিল, এখনো আমার মনে আছে আপনার বাইক থেকে। তো এরকম একটা সেবামূলক প্রেস্টিজিয়াস কাজ, সিরিয়াস কাজ, সেইটাকে ছাড়ার জন্য তো একটা একটা বুকের পাটা লাগে, একটা কষ্ট তো হয়। কিন্তু সেই কষ্টের থেকে অন্য দাদা, কোন কষ্ট, কিংবা আহ, যারা সমালোচক তারা বলবেন যে কষ্ট না, আরো কোনো অপরচুনিটি সেরকম আছে কিনা আপনার সামনে? যেমন আক্তার আলী ব্রিদিং টাইমটা দেননি, আপনারও কি সেরকম কিছু ইচ্ছে আছে? আপনি এখনো
করতে পাননি, আপনার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, কিন্তু উম, কিছু মনের মধ্যে আছে কিনা যে প্রতিবাদ আন্দোলন বোধহয় শুধু আবেগ দিয়ে হবে না, আরো যুক্তিসম্মত ভাবে এগিয়ে যেতে না পারলে, এরকম কিছু একটা ভাবনা কি আছে? দেখুন, আমার লাস্ট 1 বছরে এই আন্দোলনে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমি দেখেছি যে রীতিমতো আমি ফ্রাস্ট্রেটেড, মানে প্রচন্ড হতাশাগ্রস্ত। তার প্রথম কারণটা দেখুন, আজকে আন্দোলন করেছে কারা কারা? প্রথম সারিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, জুনিয়র ডক্টর ফ্রন্ট ফরমেশন হলো, অভয়া মঞ্চ তৈরি হলো, অনেক কিছু হয়েছে। আখতার আলী সাহেব যখন রেজিস্ট্রেশন সাবমিশন করেছে, একটা প্রচন্ড আমি হ্যারাসমেন্টের পরে কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি দেখেছেন যে কোনো একটা অর্গানাইজেশন একটা মিনিমাম প্রেস বিবৃতি দিয়েছে এই রাজ্যে, যে আখতার আলী সাহেবের সাথে যেটা হয়েছে আমরা তার পাশে আছি? এর কারণটা কি? আজকে জেডিএ, জেপিডি, অভয়ামন, তারা যে কোনো কিছু ইস্যু হলে তারা একটা প্রেস বিবৃতি দিয়ে দেয়। আজকের দিনে না, দাঁড়িয়ে তারা কি একটা প্রেস না, না, বিবৃতি দিয়েছে? তাপস, তাপস, উনি ব্রিদিং টাইমটা দেননি বলে হয়তো সেটা আমরা টের পাইনি। যদি ব্রিদিং টাইমটা দিয়ে উনি জয়েন করতেন, কারণ একটা বড় ছাতার তলায় যাওয়া মানেই কিন্তু তার যে প্রতিবাদটা ছিল, সেই প্রতিবাদটা আর সেই রিস্কের জায়গাটা চলে যায়। কারণ আপনার কথা থেকেই বেরোচ্ছে যে এই মুহূর্তে 2026-এর ইলেকশনের আগে কেউ নিউট্রালি প্রতিবাদ করলে তার গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, নিদেন পক্ষে সুপারি কিলার দিয়ে খুন, এইগুলোও কিন্তু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আখতার আলী প্রেসিডেন্সি কলেজে যেদিন বক্তৃতা দিয়েছিলেন পঙ্কজ দত্তের সাথে, মানে সেই সেই কনভেনশনের দিনই উনি বলেছিলেন যে আমার লাইফের প্রচন্ড রিস্ক। আমরা অন্য প্ল্যাটফর্মেও দেখেছি যে লাইফের প্রচন্ড রিস্ক। তো সেক্ষেত্রে উনি ব্রিদিং টাইম দেওয়ার মতন রিস্কটাও নিতে পারেননি বলেই হয়তো কেউ কোনো কিছু সহানুভূতি বা কিছু দেখানোর সুযোগটা দিলেন না, কারণ উনি আহ, একটা বড় ছাতার তলায় চলে যেতে পেরেছেন। এইটাকে একটু বলুন। দেখুন ম্যাডাম, প্রথম যেটা আমি পঙ্কজ স্যারের ব্যাপারেও বলবো, হুম, আমার মানে ওনার সম্পর্কে আমি একটা ঘটনা বলতে চাই। কারণ আমি তো হুম, অ্যাকচুয়ালি বেসিক্যালি ডাক্তার একজন, আমি ডাক্তারি করে, ডাক্তারিটাই আমার পেশা, আমি এখানে ডাক্তারি করতেই এসেছিলাম। হুম, আমার হুম, এটা নয় রোজ দিন আমার পক্ষে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, এখনো আমার হুম, পক্ষে রাস্তায় গিয়ে রোজ দিন আন্দোলন করা সম্ভব নয়। কারণ আমার হুম, তাহলে ডিউটিটা কে দেবে? ডিউটি দিতে হবে, আমার ফ্যামিলি চালাতে হয়, আমার হুম, অসুস্থতা আছে সেগুলোকে আমাকে ট্যাকেল করতে হয়। তো কিন্তু তবুও আমি তো রাজনীতির না করলেও রাজনীতিটাকে তো ফলো করি, দেখি। এবিপি হুম, আনন্দর স্টুডিওতে যদি বেশ কিছু লোককে আমি ফলো করি সমালোচকদের ভেতরে, তার ভিতরে ওয়ান অফ দি বেস্ট ছিল, সেটা হচ্ছে পঙ্কজ দত্ত স্যার। তো হুম, আমার, আমি ওনাকে যেদিন ফার্স্ট মিট হয়, ওনার কিন্তু তার আগে থেকেই আমি ওনার ফ্যান ছিলাম। যে হুম, উনি হচ্ছে কিন্তু মানে এমন একটা প্রতিবাদী মুখ, যে প্রতিবাদ মানে স্ট্রংলি, ওনার যে গলার ভয়েস, আমার এখনো কানে বাজে গলার ভয়েসটা। ওনার ওই ঠিক। ভয়েসটা আমি আজও ভুলি না, এবং একটা জিনিস ওনার ভয়েস ভুলি না। এবং তারপরের ঘটনাটাও আপনাকে আমি শেয়ার করবো আজকে, হুম, যে কি হয়েছিল। আমি যেদিন ফার্স্ট এবিপি আনন্দর স্টুডিওতে যাই, তো আমি তখন দেখেই, তখন গিয়ে বসে আছি, তখন অন্য আরেকজন গেস্ট আর্টিস্ট ছিলেন। তখন পঙ্কজ স্যার ঢুকছে, তো আমি একজন অত্যন্ত জুনিয়র ওনার ফ্যান ফলোয়ার মেম্বার। তো তো ঢোকার সাথে সাথে সেই রাহুল দা ছিল, রাহুল দা বলছে যে পঙ্কজ দা এটা ডক্টর, রাহুল দাকে থামিয়ে দিল। আমি ওকে চিনি, রাহুল তোমাকে বলতে হবে না, ওকে আমি চিনি, ওকে সবাই চেনে। ওনার এই যে টোন, তখন আমি উঠে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি প্রণাম করতে গেছি। উনি তারপরে যেটা করলো, উনি এই বিজ্ঞানন্দের স্টুডিওতে যারা ওই গেস্ট রুমে যে খাবার দাবার যারা দেয়, এই ডাক্তারবাবু খাওয়াও ভালো করে আগে, ডাক্তারবাবু এসছে অনেক পরিশ্রম করছে, আন্দোলন করছে। তারপর ওনার সাথে ব্যক্তিগত পরিসরে অনেক আলোচনা হয়। এবং উনি, আমি যেহেতু আমি উনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে বসেন, আমি তো আর হুম, সংবাদ মাধ্যমে বসি না। ওনার পাশে হুম, বসে উনি আমাকে অনেক কিছু গাইড করেছিলেন, সেগুলো আমি আপনাকে মিডিয়াতে বলতে পারবো না এই ওপেন ফোরামে। প্লাস ঠিক। তারপরে যে জিনিসটা হয়েছিল, মানে আমার আমার এখনো খারাপ লাগা আছে ব্যাপারটা। ওনার সাথে যে ঘটনা ঘটলো, যদি অভয়া কেসের প্রথম শাসকের বলি হয়, তিনি পঙ্কজ দত্ত স্যার। আমার মনে ঠিক। আছে যে উনি আহ বারাণসীতে যাওয়ার আগে, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমি যেখানে হুম, থাকি
উনি আমাকে অনেক কিছু বলেছিলেন যে তোমার এরপরে এই রিস্ক আসতে পারে, ওই রিস্ক আসতে পারে। যেহেতু আমি অ্যাজ এ পুলিশের এক্স অফিসার, বড় র্যাঙ্কের ছিলাম, তুমি এইভাবে চলবে। আমি আজও অনুসরণ করি ওনার কথাবার্তাগুলো, যে সেইভাবে হয়তো সেফটি সিকিউরিটি মেজার্স আমি নিই। উনি হুম, কিন্তু একদিন আমাকে হঠাৎ করে ফোন, বারাণসী এই যেদিন হ্যারাসমেন্ট হলেন বটতলা থানায়, উনি থানা থেকে, আমি দেখতে পাচ্ছি যে উনি হ্যারাসমেন্ট হয়েছে, মিডিয়াতে দেখলাম। পরবর্তীকালে উনি, মানে আমি খুব সেদিন প্রচুর লেখালেখি করেছিলাম। হঠাৎ করে আমাকে একদিন ফোন করলো যে তাপস, আমি তোমার বাড়ির কাছে, তুমি যেখানে থাকো, আমি কাছাকাছি এসেছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? সেটা ছিল বিজয় দশমী পার করে, আমার যতদূর মনে পড়ছে। হুম। তো আমি বললাম, হ্যাঁ স্যার, আমি তো আছি, আমি দেখা কেন করতে পারবো না?" ওনার সাথে দেখা করলাম। উনি সাথে সাথে একটা মিষ্টির প্যাকেট আর একটা বই নিয়ে রেডি ছিলেন। আমি প্রিপেয়ার্ডও ছিলাম না যে ওনাকে, যে আমি যে ওনাকে একটা মানে পরে কথা বলবো। ওনার সেই হাসি ফেসটা, আমি তখন অনেক কিছু আলোচনা হলো যে স্যার, আপনার সাথে যেটা হলো এটা ঠিক হয়নি, যে হ্যারাসমেন্টটার আপনি শিকার হলেন। একটা ডিপার্টমেন্টে আপনি লং টাইম সার্ভিস দিলেন, আপনি তাদের দ্বারা যারা হ্যারেস হলেন। এবং তারপর থেকে আমি পুলিশের এগেন্স্ট অনেক সোচ্চার, অনেক কথাবার্তা বলেছি। এবং তার জন্য আমাকেও প্রচুর লোক ক্রিটিসাইজ করেছে। আমার যারা অনেক পুলিশ বন্ধু বান্ধব আছে তারাও আমাকে অনেক কিছু বলেছে, যে একজন আহ পঙ্কজ দত্ত স্যারের হয়ে তুই সব পুলিশকে জেনারেলাইজ করিস, এটাও বলেছে আমাকে। আমি গায়ে হ্যাঁ, লাগাইনি। আমি মনে হুম, করেছি যে 100, একদিকে 1000 পুলিশ আর একদিকে পঙ্কজ দত্ত স্যার, তো আমার কাছে একজন আগে, ওই 1000 জন নয়। তো আমি হুম। প্রোটেস্ট তারপরেও কিন্তু করেছি। তো না, ওনার আমি সেই আমি ফেসটা মনে আছে। তাপস যে প্রশ্নটা করেছিলাম যে আক্তার আলীর বিষয়ে কেউ আন্দোলনকারীরা মুখ খুললেন না, তার কারণটা কি যে উনি সেই সময়টাই দেননি, যে আমি আহ, চাকরি ছাড়তে বাধ্য হলাম, এখন আমি না, সেই না, সময়টা পার। দেখুন দেখুন, হ্যাঁ, রাজনৈতিক দল উনি জয়েন করতেই পারেন, রাজনৈতিক হ্যাঁ, দল জয়েন করা কোনো অপরাধ নয়। না, কিন্তু আপনি, অভয়া কেসটা সম্পূর্ণ আলাদা। অভয়া কেসের সাথে কোনো রাজনীতির যোগাযোগ করলে তো হবে না। যতগুলো অর্গানাইজেশন খুলেছে তারা বলছে আমরা হ্যাঁ, পলিটিক্যাল প্ল্যাটফর্মে লড়াই করছি। তিনি হ্যাঁ, যে আইডিওলজি বিলং করুন, তাকে অন্তত তার পাশে দাঁড়ানোর তো নৈতিক একটা, মানে ইয়ে বলে, কি বলবো, একটা সেটা হিউম্যানিটি বলে, সেটা এইটুকু কি কেউ দেখালো? সেটা তাপস, তিনি হ্যাঁ, ঠিক। সেই নৈতিকতাটা তাপস, নেই কেন? তাপস 26-এর আগে আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক পরিবেশটাও কি আপনার মনে হয় যে একেবারে সাংঘাতিক ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে পড়ে গেছে, সামাজিক, রাজনৈতিক সামাজিক পরিবেশটা, যে 26-এর ইলেকশনটা দেখুন আগামী 6 মাসের মধ্যে যেটা আসছে, সেটা আর 5টা ইলেকশনের থেকে একদম আলাদা হবে? দেখুন আলাদা হওয়াটাই স্বাভাবিক। তার কারণটা হচ্ছে, আপনি যদি ভালো করে দেখেন, যখন সিপিএম থেকে তৃণমূলে চেঞ্জ হয়েছিল, তখন কিন্তু এরকম হুম। একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং বিভিন্ন বলা হচ্ছিল বুদ্ধিজীবীরা জয়েন করেছিল, যদিও সেই বুদ্ধিজীবীদের এখন ওই মানে লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে খুঁজে বেড়ালেও পাওয়া যায় না। তারপরে পরবর্তীকালে ওই টিম টিম করে মানে যেটুকু লড়াই চালিয়ে গেছে পঙ্কজ দত্ত স্যারের মতো কিছু লোক, উনিও মারা গেলেন, উনিও আমাদের ভেতরে নেই এখন। আক্তার আলীদা দেখলাম আহ, বিভিন্ন মিডিয়াতে বলেছে তিনি ভোটে লড়াইয়ের কথাও বলেছেন। তা আমি বলবো যে উনি যদি ভোটে লড়াই করেন তো অবভিয়াসলি আমি ওয়েলকাম জানাবো, যে উনি লড়াই করুক। উনি যে হ্যাঁ, যে জিনিসটা উনি বিধানসভা হোক, পার্লামেন্ট হোক জিতে, এই যে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর এগেনস্টে যেন উনি ভয়েস রেজ করতে পারে, সোশ্যাল রিফর্মস করতে পারে। আমি ওনার মতো যারা যারা আরো যারা এই সমস্ত সাফার করেছে তাদেরকে এগিয়ে আসাই হ্যাঁ, উচিত। না হলে সমাজের পরিবর্তন হবে না, নাহলেই সমাজ কিন্তু দুর্নীতিতেই ভরে যাবে। হ্যাঁ, মানে আপনার ক্ষেত্রে কি সেই সম্ভাবনা আছে? না দেখুন, অ্যাজ অফ নাও, মানে রেজিগনেশন অ্যাকসেপ্ট এখনো পর্যন্ত প্রসিডিউর ওয়াইজ দিতে হয়। তো আমি হ্যাঁ, জাস্ট জানিয়েছি যে আমি রেজিগনেশন দেবো হ্যাঁ, অফিসিয়ালি প্রসিডিওর করে। তার আগে আমি ইন্টিমেট করে দিলাম, কারণ আমার পক্ষে এখন ডিউটি সম্ভব হচ্ছে না। নভেম্বরে হ্যাঁ। আমার প্রবাবলি 5th সার্জারি আছে। তো সেক্ষেত্রে আমার একটু এই টাইম পিরিয়ডে একটু নিজের হেলথ কনসাস হওয়ার জন্যই আমাকে অ্যাডভাইস করেছেন আর কি। তো সেক্ষেত্রে আমি আচ্ছা, আফটার নভেম্বর ভাবনা চিন্তা করব যে কি করব। কিন্তু এখনই সেই ব্যাপার আচ্ছা। নিয়ে আহ মানে স্পেকুলেশন, অনেকে স্পেকুলেশন, দেখুন আমি কিছু না করলেও, মানে যেমন রিপাবলিকের স্টুডিওতে যাই বলে সবাই ট্যাগ লাগিয়ে দেয় যে ওর শোতে যায় মানে এ তো বিজেপির লোক। তা কিন্তু ঠিক কখনো আছে, এটা দেখে ঠিক না। আছে তাপস, তাপস আমি আপনাকে আরেকটু জিজ্ঞেস করছি। আক্তার আলী যে ছাতার তলায় গেছেন, সেখান থেকে
সেন্ট্রাল ফোর্স উনি পেয়ে যাবেন, কিন্তু আপনি ছেড়ে দিয়ে আপনারও কি মনে হচ্ছে যে আপনার লাইফ রিস্কের ব্যাপার আছে? কিন্তু পঙ্কজ স্যার আমাকে নিজেই বলে গেছিল যে বি হুম কেয়ারফুল। হুম এবার আমি কেয়ারফুলি চলাফেরা করি। এবার দেখুন, যেদিন আমার ফার্স্ট ইন্টারভিউ নিয়েছিল, যেদিন আমি সন্দীপ ঘোষের কাছে ফার্স্ট মুখ খুলি, আমি বলেছিলাম আমার হুম। আমার জীবনে যা যা ঘটে গেছে তাতে আমার ওই সমস্ত ভয় নেই। 4টে সার্জারি, তার আগে 8বার অ্যাডমিশন, কোভিডে অলমোস্ট গন কেস। আমাকে কেউ দুটো গুলি করে দিলে এই বন্দুক থেকে আমাকে কিছু করতে পারবে না। হ্যাঁ, মেরে দিলে মেরে দেবে, কিন্তু মরার আগে যত সময় ওই পঙ্কজ স্যার যেরকম মরার আগে পর্যন্ত ভয়েস করে গেছে, আমিও করে যাবো। তো তার জন্য আমার না, সিকিউরিটি লাগবে, তাপস, ফোর্স লাগবে। হুম। তাপস, অভয়ার মৃত্যুটা শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডার না, সেখানেও দুর্নীতির কোনো খবর অভয়া জানতো বলেই অনেকে অনুমান করছেন। তেমনি আপনারা একটা রেপ অ্যান্ড মার্ডারের সঙ্গে কিন্তু একটা চূড়ান্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের মধ্যে, আরজিকরের মধ্যে। সুতরাং এটার মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট অনেক লোকের আছে, উচ্চ মহল পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রেই এই 26-এর আগে এই যে বড় ছাতার তলায় না গিয়েও চাকরি ছেড়ে ব্রিদিং টাইমে আপনি আছেন, সেই ক্ষেত্রে কতখানি আপনি রিস্কে আছেন? দেখুন, আমি বলে নয়, এই রাজ্যে লাস্ট কয়েক বছর যদি আপনি লক্ষ্য করে থাকেন, বিরোধী কণ্ঠস্বর, কেউ যদি সরকার, কেউ যদি অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে কথা বলেছে, তো আইদার তার পরিণতি পঙ্কজ স্যারের মতো হয়েছে, তার বাইরে তো কিছু বা হয়নি। বা অভয়ার কেউ মতো? জেলে আছে, তাকে অভয়া হতে হয়েছে, কাউকে গাঁজা কেস, কাউকে লীলা কাহানি অ্যাসল্টের কেস দিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ফিমেল অ্যাসল্টের কেস দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো খুব ইন জেনারেল। আপনি যদি দেখেন বীরভূমের আমাদের বাঘ অনুব্রত মন্ডল, পুলিশকে বলছে গাঁজা কেস দিয়ে দেবে, এবং পুলিশ দিয়েছেও। একজন স্কুল টিচার নাকে একজন বেশ সম্মানীয় শিক্ষিত লোক দীর্ঘদিন জেল কেটেছে, অথচ সেই পুলিশের যখন বউ মাকে রেপ করে দেবে বলে, তাদের এগেনস্টে কিন্তু পুলিশ অ্যাকশন নিতে পারে না। কারণ আমাদের এই রাজ্য তো পুলিশের কন্ট্রোলে নেই। রাজ্য কন্ট্রোল করছে কিছু এই সমস্ত ক্রিমিনাল। তো সেই সমস্ত ক্রিমিনালকে আমাদের রাজ্য সরকার প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি কেন, আমাকে এখন সিকিউরিটি দিক, আমার মতো কতজনকে সিকিউরিটি দেবে? দেখুন, লড়াই করতে হলে আপনি ওই সিকিউরিটি ছাড়াই কিছু জনকে, দেখুন স্বাধীনতায় যখন স্বাধীনতা হয়েছিল তখন প্রচুর মানুষ প্রাণ দিয়েছে। এখন যদি সবাই ভাবে আমাকে সিকিউরিটি নিয়ে লড়াই করতে হবে, সেটা সম্ভব নয়। আমি অন্তত বিশ্বাস করি আমার যদি মরার থাকে আমি এমনিই মরি, তার জন্য এখন সিকিউরিটিও তাপস, আমাকে আমরা বাঁচাতে পারে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে বাস করি, আপনি এখন স্বাধীনতা আন্দোলনকে যখন মনে করালেন 78 বছর পরেও, তখন তো ভাবতেই হচ্ছে যে একই গণতন্ত্রে বাস করছি। অনেক ধন্যবাদ তাপস আদৌ গণতন্ত্র? আপনাকে। এটা আদৌ গণতন্ত্র? আপনাকে একটাই কথা বলবো, একটাই কথা হ্যাঁ, বলবো, এটা গণতন্ত্র নয়। যেটা চলছে এটা আচ্ছা গণতন্ত্র নয়, এটা অ্যানার্কি। এটা একরকম অ্যানার্কি। আমি আমি আচ্ছা। আমি তো অলরেডি ডিমান্ড করেছি যে এই স্টেটে প্রেসিডেন্ট রুল না হলেও অ্যাটলিস্ট আর্টিকেল 355 ইম্পোজ করা উচিত, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। কারণ 2000, আমি এক্সপেক্ট, মানে এটা হতে পারে 2026-এর আগে এই ভোট নিয়ে দেখবেন আমাদের যে হিংসার রাজনীতি চলে ভোটের আগে এবং হুম, ভোটের পরে, সেটাকে কন্ট্রোল করতে গেলে কিন্তু আর্টিকেল 355 ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ভোট করাতে গেলে ঠিক। 355, তাহলে প্রতিবার আমরা দেখছি প্রচুর মানুষের প্রাণহানি হচ্ছে, যারা একটু বিরোধী তাদের কণ্ঠস্বর কিন্তু দাবিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আর্টিকেল 355 দরকার বিফোর ভোট। হ্যাঁ, কিন্তু আরজিকর 26-এ একটা ইস্যু হলেও আরজিকরের যে মূল বিচার, সেইটা তার মা বাবা এবং আমরা সবাই পাবো কিনা, সেই লড়াইতে আপনি আছেন। আপনাকে আবারও স্যালিউট জানাই। আপনি সাবধানে থাকবেন, ভালো ধন্যবাদ। থাকবেন। আপনার ধন্যবাদ। সময়টাকে আমরা হ্যাঁ, হ্যাঁ, হুম। আমরা তাপস প্রামাণিকের সঙ্গে কথা বললাম, ডক্টর তাপস প্রামাণিক, যে ডে 1 থেকে আরজি করের সেই ইনসিডেন্টের পর থেকে আজ পর্যন্ত দেখে যাচ্ছি লড়াইতে আছে। কিন্তু আক্তার আলী সাহেব, তাপস প্রামাণিক, এটা কি কোনো ছোঁয়াচে রোগ, নাকি 26-এর ভোটের আগে স্ট্র্যাটেজি মেনটেন করে আহ, যে যার মতন করে এই স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রে একটা নতুন কিছুর জন্য লড়াইতে নামছেন? এটা কিন্তু সময় অপেক্ষা করবে। কিন্তু যে মানুষটির কথা না হলে আমাদের মুখর বাংলা শেষ হয় না, সেই মানুষটি
ওই সিভিল সোসাইটির আন্দোলন নিয়ে গত বছর দুর্গাপুজোয় যে কাণ্ডগুলো হয়েছিল তার একটা ছিলিম আপনাদের শোনাবো, শোনাতে শোনাতে বিদায় দেবো। ধন্যবাদ। উই ডিম্যান্ড জাস্টিস। তিনটে কথার মধ্যে কি আছে? হাতি ঘোড়া বাঘভাল্লুক কি আছে? কিছু নেই। তো একটা পূজা ত্রিধারা ক্লাবের সামনে যদি কয়েকটা ছেলে তারা যদি এই কথা তিনটে শব্দ উচ্চারণ করে এবং যদি মনে হয়ে থাকে ল এনফোর্সিং এজেন্সির যে এই কথায় ডিসরাপশন হচ্ছে নর্মাল লাইফে, দেন ওদেরকে আইসোলেট করে বের করে নিয়ে এসে 3-4 ঘন্টা থানায় বসিয়ে রাখতে পারতো। 4 ঘন্টা 5 ঘন্টা বা বলতে পারতো সই করো, বেরিয়ে যাও, আর ওখানে যেও না। সেটা না করে তাদেরকে একটা মামলা দেওয়া হলো, পুলিশ রিমান্ডে নেওয়া হলো ফর 7 days। তারপর দিন হাইকোর্টের মহামান্য জাস্টিস শম্পা সরকার যে রায় দিলেন সেটা ঐতিহাসিক রায়। তাতে তারা কিন্তু বেরিয়ে এলো এবং যে কস্টিক রিমার্ক উনি করলেন সেটা কিন্তু শাসক দলের পক্ষে